দেখ স্টুডেন্টস, আমরা তড়িৎ প্রবাহ এবং ওহমের সূত্রের যে চ্যাপ্টারটা করছিলাম, সেই চ্যাপ্টারের মধ্যে আমাদের অলরেডি 3টে ক্লাস আপলোড হয়ে গেছে। আজকে আমরা 4th ক্লাসটাকে নিয়ে এসেছি এই চ্যাপ্টারে, যেখানেতে আমরা আলোচনা করব কোষের, অর্থাৎ তড়িৎ কোষের শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায় এবং সাথে মিশ্র সমবায়কে। ওকে, তাহলে আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে কি তড়িৎ কোষের শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায় এবং মিশ্র সমবায়। তো সেই আলোচনা করার জন্য আমরা তোদের কাছে ছায়া প্রকাশনের বই থেকে যেহেতু ফলো করে পড়াচ্ছি, তো সেই জন্য আমরা ছায়া প্রকাশনের বইয়ের ছবি নিয়ে এসেছি। পেজ নাম্বার 235 পাতার ছবিটাকে আমরা নিয়ে এসেছি। তো এটা পড়তে গেলে আমাদের প্রথম যে কথাটা জানতে হবে যে কোষের শ্রেণী সমবায় কাকে বলে। ওকে, তো এটা কোষের শ্রেণী সমবায় বলতে গেলে যে কথাটা বলবি সেটা হচ্ছে কি, দেখতো দুটো কোষকে যদি আমরা পর পর জোড়া লাগিয়ে দিই তাকে আমরা বলবো কি কোষের শ্রেণী সমবায়। ওকে, তাহলে আমাদের এখান থেকে কি বলছে, দেখ সিরিজ কম্বিনেশন অফ সেল। তাহলে আমার টপিকের নাম চলে যাচ্ছে কি, দেখ সিরিজ কম্বিনেশন অফ সেল। এখান থেকে আমি কিসের কথা বলছি, দেখ তাহলে যদি দুটো সেলকে আমরা পরপর কানেক্ট করে দিই, পরপর কানেক্ট করে দিই বলতে কি, দেখ কোষের কি থাকে, একটা ধনাত্মক তড়িৎদ্বার, একটা ঋণাত্মক তড়িৎদ্বার, মানে একটা পজিটিভ টার্মিনাল, একটা নেগেটিভ টার্মিনাল। যদি আমরা এরকম করি, কোনো একটা কোষের নেগেটিভ টার্মিনালের সাথে পরের কোষটার পজিটিভ টার্মিনালকে কানেক্ট করে দিই, মানে আমি সিম্পল লাইনে তো বলার চেষ্টা করছি, কাকে আমরা বলবো কি শ্রেণী সমবায়। কিরাম কথা, আগে ছবিটা দেখে রিয়েলাইজ কর, বাকি কথাটা তোরা পরে অটোমেটিক শিখে যাবে। দেখ আমাদের কাছে মনে করে নে এই একখানা তড়িৎ কোষ আছে। এর ধনাত্মক তড়িৎদ্বার কোনটা নিশ্চয়ই বুঝতে পারছিস, এটা। এর ঋণাত্মক তড়িৎদ্বার কোনটা নিশ্চয়ই এটা। তাহলে দেখ এই কোষটার ঋণাত্মকের সাথে যদি আমরা অন্য আরো একটা কোষের ধনাত্মক তড়িৎদ্বারকে কানেক্ট করে দিই, দিয়ে এরকম যে সার্কিট অ্যারেঞ্জমেন্ট পেয়ে যাচ্ছি, এটাকে আমরা বলছি কি কোষের শ্রেণী সমবায়। ওকে, তাহলে কোষের শ্রেণী সমবায় বলতে আমাদের কি বললাম, এক কথা বলবো কি পরপর দুটো কোষকে যদি কানেক্ট করা হয় তাকে আমরা বলবো কি সিরিজ কম্বিনেশন। ওকে, তাহলে আমরা এটাকে বলছি কি পরপর দুটো কোষকে কানেক্ট করা হলে, পরপর মানে একটার পরে আরো একটা, দুটি কোষকে কানেকশন, সেটাকেই আমরা বলবো কি তড়িৎ কোষের শ্রেণী সমবায়। এবারে একটা কথা আমাদের জানতে হবে, দেখ দেখ এই যে প্রথম কোষটা ছিল তার ধর ইএমএফ ছিল কতখানি E1, এর ইএমএফ কতখানি ছিল, দেখ ধর ছিল E2। তাহলে দেখ যদি এর ঋণাত্মকের সাথে এর ধনাত্মক কানেক্ট হয়, তখন আমাদের সবাইকে শিখে রাখতে হবে এই দুটোর মিলিত আমাদের যে ইএমএফ থাকবে তার মান থাকবে কত, দেখ E1 প্লাস E2। ওকে, এই ছোট্ট কথাটুকুকে আমাকে প্রত্যেককে শিখে রাখতে হবে। কখন, তাহলে E1 প্লাস E2 কখন হয়, যখন দেখ ওয়ান নেগেটিভ টার্মিনাল is connected with positive of others। ওকে, তখন তোদের আমাদের শিখে নিলাম কি টোটাল ইএমএফ এর ভ্যালু কত আসবে, E1 প্লাস E2। ঠিক সেরকম ভাবে যদি আমাদের এই রকম ঘটনা ঘটায় যে দেখ এই একখান সেল আছে, তার সাথে অন্য আরো একটা কোষের নেগেটিভের সাথে নেগেটিভটাকে কানেক্ট করে দিল, তাহলে এটাকে বলছি কত E1, এটাকে বলছি E2। এই পরিস্থিতিতে টোটাল ইএমএফ বা ইকুইভ্যালেন্ট ইএমএফ এর ভ্যালু কত আসবে, E1 মাইনাস E2। এই ছোট্ট কথাটাকে কিন্তু আমাদেরকে প্রত্যেককে শিখে রাখতে হবে, যেটা আমাদের কিন্তু হিউজ কাছে রাখতে চলেছে। তাহলে এই কথাটাকে মাথায় রেখে আমরা এবারেতে প্রবাহ মাত্রার গণনা করব, যেটা আমাদের এখানেতে এই চিত্র 1.3 পড়েতে সার্কিট ডায়াগ্রাম হিসাবে দিয়ে দেওয়া আছে। ওকে, তাহলে সেই জিনিসটাকে আমরা এবারেতে একবার একটু করে দেখি। একবার তোরা এটাকে নোট করে নে, ছোট্ট কথা। যদি একটার নেগেটিভ অন্যটার পজিটিভের সাথে কানেক্টেড থাকে, সেটাকে আমরা বলবো কি, সেটাকে আমরা বলবো হচ্ছে যে
ইফেক্টিভ ইএমএফ হচ্ছে E1 প্লাস E2, আর একটার নেগেটিভ আরো একটার নেগেটিভের সাথে কানেক্টেড থাকলে সেটার ইকুইভ্যালেন্ট ইএমএফ কত বলবো? দেখ E1 মাইনাস E2। ছোট্ট কথা, কাজে লাগবে। এবারে তো চলো দেখ চিত্র 1.34 তে কিরকম কথা বলছে। দেখ এখানেতে বলা আছে যে তিনটে ইএমএফ কে আমাদের পরপর কানেক্ট করা হয়েছে, মানে কি তাদেরকে সিরিজেতে কানেক্ট করা হয়েছে। তাদেরকে আবার কি করেছি, আমি একটা আর মাপের রেজিস্টারের সাথে আবার কানেক্ট করেছি। তাহলে এখানটাতে যে সার্কিট ডায়াগ্রামটা দেওয়া আছে সেই ছবিটাকে আমি যদি এখানটাতে আরো একবার তোদেরকে বোঝানোর জন্য কানেক্ট লিখি, দেখ এই একটা তোর ইএমএফ, এই আরো একটা সোর্স সেল, এই আরো একটা সেল, এই তিনটে সেলকে তোরা এরকম পরপর কানেক্ট করলি, বুঝছো? এই তিনটে সেলকে পরপর কানেক্ট করার পরে 1 মিনিট ছবিটা একটু ভালো করে হয়ে যাক। এই ওকে, তো তার সাথে আমাদের তাহলে এবারে কাকে কানেক্ট করছি দেখ তো, মিনিট। তাহলে দেখ এই তিনটে আমাদের তড়িৎ কোষ চলে গেল। এই তিনটে তড়িৎ কোষকে আমরা কানেক্ট করছি কার সাথে না, একটা এক্সটার্নাল রেজিস্টারের সাথে আমরা কানেক্ট করছি। রেজিস্টার এই এরকম ভাবে দেখিয়ে দিলাম। আমরা এখান থেকে কিসের কথা বলেছি দেখ, এই দিকের যে বিন্দুটা তার নাম দিয়েছি এ, এই দিকের যে বিন্দুটা তার নাম দিয়েছি বি। এখানেতে যে তিনটে তড়িৎ কোষ আছে বা তাদের প্রত্যেকটার তড়িৎ চালক বল কিন্তু সেম, এটাও ই, এটাও ই, এটাও ই। এদের প্রত্যেকেরই কিন্তু একটা করে আভ্যন্তরীণ রেজিস্ট্যান্স আছে, মানে এরও একটা আভ্যন্তরীণ রেজিস্ট্যান্স আছে, এরও আভ্যন্তরীণ রেজিস্ট্যান্স আছে, এরও আভ্যন্তরীণ রেজিস্ট্যান্স। তিনটে কোষকে আমি শ্রেণীতে কানেক্ট করেছি, মানে কি তাদের আভ্যন্তরীণ রোধগুলোকেও আমি শ্রেণীতে কানেক্ট করেছি। ওকে, তাহলে আমাদের এখান থেকে বলছে কি হিয়ার উই হ্যাভ 3 EMF বা হিয়ার উই হ্যাভ 3 সেল। এখানেতে তাহলে তিনটে সেল আছে, each of EMF equal to E and তার যে ইন্টারনাল রেজিস্ট্যান্স অর্থাৎ আভ্যন্তরীণ রোধ তার মান আমি বলে দিচ্ছি কতখানি না স্মল আর। ওকে, তাদেরকে কানেক্ট করা হয়েছে কোথায় না একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স যার মান হচ্ছে কত ক্যাপিটাল। তাহলে তিনটে রোধকে আমি শ্রেণীতে পরপর কানেক্ট করেছি এবং কি করেছি দেখ এর নেগেটিভের সাথে এর পজিটিভকে কানেক্ট করেছি। তাহলে এই তিনটের মিলিত ইএমএফ কতখানি চলে আসবে দেখ, তিনটেকে যোগ করতে হবে ই প্লাস ই প্লাস ই, তাহলে সেখান থেকে পেয়ে গেলাম কত 3। দেখ এখানটাতে পুরো সার্কিটটা টোটাল রেজিস্ট্যান্স কত আসবে দেখ, এখানে আছে স্মল আর, এখানেও স্মল আর, এখানেও স্মল আর, আবার বাইরে একটা, তাহলে চারটে রেজিস্ট্যান্স একটা আরেকটার সাথে সিরিজে কানেক্টেড আছে। তাহলে চারটে মিলে আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত আসছে যাবে স্মল আর প্লাস স্মল আর প্লাস স্মল আর, এখানে আর এখানের আর এখানের আর, সেই তিনটে মিলিয়ে এই তিনটে চলে গেল। বাইরের রেজিস্ট্যান্স ক্যাপিটাল আর, তাহলে সেটা মিলিয়ে আমাদের কত পেয়ে গেলাম দেখতাম 3R প্লাস ক্যাপিটাল, তাই তো। তাহলে এবারে তো এখানটার মধ্যে দিয়ে কারেন্ট কত যাবে, কারেন্ট মানে আমাদের টোটাল কারেন্ট কত যাবে, মানে এই রেজিস্ট্যান্সটার মধ্যে দিয়ে কারেন্ট কত যাবে, সরি 1 মিনিট, এখানেতে কারেন্টের ডাইরেকশনটা উল্টো আসবে, এই এর মধ্যে দিয়ে কারেন্ট কতখানি যাবে না তিনটের মিলিত প্রভাবের ফলে কারেন্ট যাবে, সেটার ভ্যালু আসছে কত টোটাল ইএমএফ মানে কত 3E ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স মানে কত আসছে 3 স্মল আর প্লাস ক্যাপিটাল আর। তাহলে এটা হয়ে গেল কি আমাদের টোটাল কারেন্টের ভ্যালু। এবারেতে দেখ তিনটের বদলেতে যদি আমাদের n সংখ্যক কোষ থাকতো, তাহলে তিনটের বদলেতে n সংখ্যক কোষ থাকলে কি থাকতো ফর n নাম্বার অফ সেল, তাহলে n নাম্বার অফ সেল থাকলে কি আসতো 3 এর বদলে কি চলে আসতো n ই, দেখ 3R এর বদলে কত আসতো n স্মল আর, আর r যেমন ছিল তেমন থাকতো। তাহলে ফর n নাম্বার অফ সেল কারেন্ট থ্রু দ্য রেজিস্টার তার ভ্যালু কত আসতো না n ই ডিভাইডেড বাই nR প্লাস ক্যাপিটাল R। ওকে, এটুকুনি ছোট কথা কিন্তু আমাদেরকে প্রত্যেককে দেখে নিতে হচ্ছে।
তাহলে n নাম্বার অফ সেলের জন্য যে কারেন্টের ভ্যালুটা পেলাম সেই কারেন্টের ভ্যালুটাকে আমি এখানেতে নোট ডাউন করলাম। একবার এটাকে আমি ফর্মুলাটাকে উপরেতে একবার লিখে নেব, নিয়ে সেখানটাতে আমরা আরো একবার একটুখানি ডিটেলসে আলোচনা করে দেখব। ওকে, এখানে বিশেষ ক্ষেত্রে যে প্রত্যেকটা পয়েন্ট আছে প্রত্যেকটা পয়েন্টকে আমি তোদেরকে বলে দেব। এখানে দেখ, তাহলে আমরা যে টোটাল কারেন্টের ভ্যালুটা পেলাম সেটাকে আমি লিখলাম কত, I ইকুয়াল টু n স্মল ই ডিভাইডেড বাই n স্মল আর প্লাস ক্যাপিটাল, তাই তো? তাহলে এবারে বিশেষ ক্ষেত্রের ক্ষেত্রে কি বলা আছে দেখ, যদি ক্যাপিটাল আর ইজ ভেরি ভেরি গ্রেটার দেন n স্মল, মানে আমি এখান থেকে বলতে চাইছি কি, এখানে আমাদের বিশেষ ক্ষেত্রের 1 নম্বর পয়েন্টে বলেছে কি ক্যাপিটাল আর, অর্থাৎ সার্কিটের যে এক্সটার্নাল রেজিস্ট্যান্স সেটা আসছে কি টোটাল ইন্টারনাল রেজিস্ট্যান্সের থেকে অনেক বেশি। ওকে, তার মানে আমাদের এখান থেকে বোঝানো হচ্ছে কি বাইরের যে রেজিস্ট্যান্স আছে তাকে আমরা বলি কি দেখ এক্সটার্নাল রেজিস্ট্যান্স। ওকে, সেটা আসছে কি ভেরি ভেরি গ্রেটার দ্যান টোটাল ইন্টারনাল রেজিস্ট্যান্স। ওকে, তো সেই পরিস্থিতিতে আমরা কি করতে পারবো, এই এনআরটাকে বাদ দিয়ে দিতে পারবো, দিয়ে আমরা কি লিখতে পারবো, ক্যাপিটাল আর লিখতে পারবো। তো সেই পরিস্থিতিতে আমাদের আই এর ভ্যালু কত চলে আসছে দেখতো, এন স্মল ই ডিভাইডেড বাই ক্যাপিটাল আর। ওকে, এই রকম ভাবে কিন্তু আমাদেরকে ঘটনাটাকে দেখে নিতে হবে। তাহলে এখান থেকে দেখে নিলাম কি, যদি আমাদের এক্সটার্নাল রেজিস্ট্যান্সের মান অনেক বেশি হতো তখন টোটাল কারেন্টের ভ্যালু কত পেতাম দেখ, এন স্মল ই ডিভাইডেড বাই ক্যাপিটাল আর। তাহলে এই কথাটাকে আমাদের কিন্তু শিখে রাখতে হচ্ছে। এবারে দেখ, যদি কখনো এরকম হতো যে এক্সটার্নাল যে রেজিস্ট্যান্সটা আছে তার মানটা অনেক কম, মানে যদি আমাদের এরকম ভাবে দুইয়ের ঘটনাটা করতে বলা হতো দেখ, ক্যাপিটাল আর ইজ ভেরি ভেরি লেস দ্যান এন ইনটু স্মল, সেই পরিস্থিতিতে আমাদের আই এর ভ্যালু কত আসছে দেখ, এন ই ডিভাইডেড বাই ক্যাপিটাল আরটাকে বাদ দিতাম, দিয়ে এই ঘটনা মানে সেটা কত পেতাম দেখ, ই বাই স্মল। ওকে, তাহলে দেখ এখান থেকে দুটো ঘটনার কথা শিখে নিলাম, যে এক্সটার্নাল রেজিস্ট্যান্স অনেক বেশি তখন কারেন্টের মান কত আসবে, এক্সটার্নাল রেজিস্ট্যান্স খুব কম তখন কারেন্টের মান কত আসবে। ওকে, এই রকম ভাবে কিন্তু আমাদের কানেকশন মানে ভ্যালুটাকে মনে রাখতে হবে। এখানে তো বইয়ে তো অনেক কিছু কথা লেখা আছে, আমার দরকার নেই, আমার এইটুকুনি কথা ভালোভাবে যেটা শিখিয়ে দিলাম এটার কথা কিন্তু তোরা মনে রাখছিস। এবারে তো একটা ছোট্ট কথা দেখ, আমাদের এই যে ফর্মুলাটা করেছি না, এই ফর্মুলাটাতে আমরা করেছি কিরকম কিন্তু দেখ, তোদের যে ছবিটা করেছিলাম প্রত্যেক এন খানা যে সোর্স ছিল সেই এন খানা সোর্সের প্রত্যেকটাকে আমি পরপর পরপর কানেক্ট করেছিলাম, তাই না? আমি এখান থেকে কিসের কথা বলছি দেখ, এন খানা সোর্সকে আমি প্রত্যেকটাকে পরপর কানেক্ট করেছিলাম, মানে আমি কিরকম ছবিটার কথা বলতে চাইছি একবার দেখ, সিম্পল কথা ছিল কিন্তু দেখ, একবার একটুখানি জাস্ট 1 মিনিটের মধ্যে বলে নেব। দেখ এই একখান তো সোর্স ছিল, তারপরে তো তোর কি ছিল, এই আরো একখান সোর্স ছিল, তারপরে দেখ এই আরো একখান সোর্স ছিল, এরকম ভাবে আমাদের পরপর পরপর গিয়ে আমরা এন সংখ্যক সোর্সকে কানেক্ট করেছি, তাই তো? এই কথা ছিল। তো এটার ক্ষেত্রে আমি তোদেরকে শিখিয়েছিলাম কি, যে তোদের ইকুইভ্যালেন্ট ইএমএফ কত হয় না, এদের ইকুইভ্যালেন্ট ইএমএফ হয় কত শিখিয়েছিলাম, এন ইন্টু ই। কিন্তু যদি কাজটা এরকম কথা হতো, কিরকম করার কথা বলছি দেখ, কিরকম কথা বলছি দেখ, এইগুলোর মধ্যে একটা যে কোনো উল্টো কানেকশন আছে, মানে আমি এরকম কিরকম কথা বলছি দেখ, আমি এরকম বলছি, আচ্ছা আগে তোর একটা কাজ কর দেখ, আমার মনে কর এরকম তিনখানা সোর্স কানেক্টেড আছে, তিনখানা সোর্স পরপর কানেক্টেড থাকলে আমাদের এখান থেকে ইকুইভ্যালেন্ট কত পেতাম দেখ, 3, তাই না? কিন্তু যদি আমার এরকম হতো এই তিনটে সোর্সের মধ্যে একটা সোর্সকে উল্টো করে দিয়ে কানেক্ট করতাম, এটাকে আমি এরকম উল্টো করে দিয়ে কানেক্ট করলাম, তাহলে আমাদের ইকুইভ্যালেন্ট কত আসতো, তোদের শিখিয়েছি আমাদের ই ইকুইভ্যালেন্ট কত। দেখ যেগুলো পরপর কানেক্টেড আছে সেগুলোকে আমাদের কি লিখতে হয়, প্লাস দিয়ে লিখতে হয়, যেটা উল্টো মুখে কানেক্ট আছে সেটাকে মাইনাস দিয়ে লিখতে হয়, তাহলে এখান থেকে দুটো বাদ কি এটাই কত চলে আসতো, ই চলে আসতো।
তাহলে দেখ একটাকে উল্টো করে কানেক্ট করতে এখানে 3 ছিল, সেখান থেকে আমাদের কি হলো, আমাদের 2 ঘর কমে গেল, কমে গিয়ে কত এলো, ই এলো। মানে আমার এখান থেকে কেন এই ঘটনাটাকে শেখাতে গেলাম সেটার বক্তব্য হচ্ছে এরকম, দেখ আমাদের কাছে এরকম এই n নাম্বার অফ সেল আছে, ঠিক আছে, এই n নাম্বার অফ সেলের মধ্যে একটা সেলকে জাস্ট অপোজিটে কানেক্ট করা আছে। ওকে, আমি এখান থেকে কিসের কথা বলছি দেখো, ইফ ওয়ান সেল is connected in opposite pattern, তো সেই পরিস্থিতিতে আমাদের ইকুইভ্যালেন্ট কত আসবে, দেখ আগে যা ছিল তার থেকে 2 ঘর কমবে, অর্থাৎ সেখান থেকে ভ্যালু কত আসবে, n-2 ইন্টু ই। কিন্তু রেজিস্ট্যান্সের ক্ষেত্রে সেরকম কোনো অসুবিধা নেই, রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কোনো ডাইরেকশন হয় না, তাই সেখান থেকে তার কিন্তু ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এন আরই থাকবে। অর্থাৎ সেই পরিস্থিতিতে কারেন্টের ভ্যালু কত চলে আসবে, দেখ আমরা কত শিখেছি, ইকুইভ্যালেন্ট ইএমএফ বাই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, তাই তো। তাহলে দেখ ইকুইভ্যালেন্ট ইএমএফ কত পেলাম, n-2 ইন্টু আর। শুধুমাত্র কোষগুলোর জন্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত ছিল, এন আর, এক্সটার্নাল রেজিস্ট্যান্স কত ছিল, ক্যাপিটাল আর। অর্থাৎ সেই পরিস্থিতিতে কারেন্টের ভ্যালু পেয়ে যাব কোন ফর্মুলা দিয়ে, না এই। ওকে, এটুকুনি কথা কিন্তু আমাদেরকে শিখে রাখতে হবে। তাহলে একটাকে কানেক্ট করলে, মানে একটা জাস্ট উল্টো করে কানেক্ট করলে আমাদের লিখতাম কত, n-2 ইন্টু ই। যদি তাহলে এক্স খানা সেলকে উল্টো করে কানেক্ট থাকতো তাহলে তখন আমাদের কি থাকতো, n-2x। তাহলে এটাকেই আমাদের কিসের করতে বলতো, তো এরকম ফর এক্স নাম্বার অফ সেল ইন অপোজিট প্যাটার্ন। তাহলে n নাম্বার অফ সেল যদি আমাদের অপোজিট ওয়েতে থাকতো তাহলে সরাসরি দেখ আমাদের এখান থেকে যে ছবি যেটা দেখিয়েছি এই ফর্মুলাটা চলে আসতো। দেখ কি আসছে, n-2x ইন্টু ই। দেখ এখানটাতে n মাইনাস একটা কমলে দুটো কমতো, তাহলে এখান থেকে x খানা কমলে কতখানি আসবে, n-2x ইন্টু ই ডিভাইডেড বাই নিচের কত আসছে, ক্যাপিটাল আর প্লাস। এরকম ভাবে আমাদেরকে এটাকে তাহলে মনে রাখতে হচ্ছে। গেল। এরপরে তো আমরা পরের পার্ট। এবারেতে দেখ এখানটাতে বলা হয়েছে কি, দেখ n সংখ্যক অসদৃশ্য কোষের শ্রেণী সমবায়, অসদৃশ্য কোষের শ্রেণী সমবায়। মানে দেখ আগেরটাতে যেরকম শিখিয়েছিলাম প্রত্যেকটা কোর্সেরই ইএমএফ সেম ছিল এবং প্রত্যেকটা কোর্সেরই ইন্টারনাল রেজিস্ট্যান্স সেম ছিল। এখন যদি প্রত্যেকটা কোষের ইএমএফ বদলে যায়, তাহলে প্রত্যেকটা কোষের ইএমএফ বদলে গেলে এখন এখান থেকে তারা তো শ্রেণী সমবায়তেই কানেক্টেড আছে, তাহলে শ্রেণী সমবায়তে কানেক্টেড থাকলে এখন তার ইকুইভ্যালেন্ট ইএমএফ কত আসবে, দেখ সেটা থেকে প্রত্যেকটাকে আমরা করব, যোগ করব, E1 প্লাস E2 প্লাস E3, সেরকম ভাবে আমরা চলে যাব কোথায়, আপ টু nth টার্ম অবধি, তাই না। এবারে দেখ n সংখ্যক কোষ আছে তাদের অসদৃশ্য, অর্থাৎ তাদের ইন্টারনাল রেজিস্ট্যান্স বা আভ্যন্তরীণ রোধও আলাদা আলাদা আছে। তাহলে তাদের ক্ষেত্রেও আভ্যন্তরীণ রোধের ইকুইভ্যালেন্ট কত পেয়ে যাব, দেখ R1 প্লাস R2 প্লাস R3, এরকম ভাবে চলে যাবে আপ টু nth টার্ম অবধি। তাহলে সেই পরিস্থিতিতে কারেন্ট কত চলে আসবে, দেখ টোটাল ইএমএফ মানে ইকুইভ্যালেন্ট ইএমএফ বাই শুধুমাত্র কোষগুলোর রেজিস্ট্যান্স প্লাস যে এক্সটার্নাল সার্কিটের রেজিস্ট্যান্স, অর্থাৎ এগুলোর মিলিত রেজিস্ট্যান্স পেয়ে গেলাম এটা, এই এক্সটার্নাল সার্কিটটার রেজিস্ট্যান্স কত আছে, ক্যাপিটাল আর। তাহলে এখানেতে আমার যে ফর্মুলাটা এটা চলে আসতো কিরকম, দেখ এটাতে চলে আসতো কিরকম, দেখ E1 প্লাস E2 প্লাস E3, এরকম ভাবে এটা চলে যেত কোথায়, nth টার্ম অবধি। তারপরে তো আমাদের কে থাকতো, দেখ R1 প্লাস R2 প্লাস R3, সেটা যেত কতখানি, nth টার্ম অবধি। তার সাথে আমাদের কি অ্যাড হতো না, এক্সটার্নাল যে রেজিস্ট্যান্স অর্থাৎ এই যে ক্যাপিটাল আর, তার মানটা অ্যাড হতো। তাহলে এই ফর্মুলাটাকে তোদেরকে এরকম ভাবে দেখে নিতে হচ্ছে। তাহলে আমাদের দেখে নিলাম কি, যদি আমাদের কখনো এরকম ঘটনা ঘটে যে কোষগুলোকে কানেক্ট করছে তাদের ইএমএফ এবং ইন্টারনাল রেজিস্ট্যান্সের মান আলাদা, সেই পরিস্থিতিতে কারেন্ট থ্রু দ্য সার্কিট অর্থাৎ কারেন্ট থ্রু দিস রেজিস্টার
সেটা বের করতে গেলে কিন্তু আমরা এই ফর্মুলাটাকে দিয়ে কাজ লাগাতাম। ওকে, আর কোনো টার্ম আমাদের এখানটাতে আপাতত দরকার নেই। এরপরে তো আমরা কোথায় চলে যাব, দেখ আমাদের এই যে পরের টপিকটা আছে অর্থাৎ 1.14.2, যেখানটাতে আমাদের আছে কি দেখ, কোষের সমান্তরাল সমবায়। সেই কোষের সমান্তরাল সমবায় বা প্যারালাল কম্বিনেশন অফ সেল, সেটাকে নিয়ে কিন্তু আমাদেরকে আলোচনা করতে হবে। তাহলে আগেরটার ক্ষেত্রে যেরকম শিখেছিলাম দেখ, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে যে একটার ঋণাত্মক টার্মিনালটাকে পরেরটার পজিটিভ বা ধনাত্মকের সাথে কানেক্ট করেছিলাম, এখানে কোষের সমান্তরাল সমবায়ে কি করতে হবে, সবগুলোর পজিটিভকে একসাথে আর সবগুলোর নেগেটিভকে আরেকটার সাথে এইরকম ভাবে যদি আমরা কোনো কানেকশন করে দিই, তাকে আমরা বলবো কি কোষের সমান্তরাল সমবায়। ওকে, তাহলে কোষের সমান্তরাল সমবায়ের সময়তে কি রকম ঘটনা ঘটবে না ঘটবে, তার জন্য আমরা পরের পাতায় যাচ্ছি। একটু ক্রিটিক্যাল টপিক, একটু ভালো করে ঠান্ডা মাথায় শুনতে হবে আমার। তাহলে দেখ আমরা এখান থেকে করছি কি না, প্যারালাল কম্বিনেশন অফ সেল। সেখানটাতে আমরা বললাম কি যে বিভিন্ন যে কোষগুলো থাকবে তাদের ধনাত্মক টার্মিনাল গুলোকে একে অপরের সাথে কানেক্ট করব, রাইট, এবং ঋণাত্মক টার্মিনাল গুলোকেও একসাথে কানেক্ট করব, করে যে কম্বিনেশনটা পাবো তাকে আমরা বলছি কি না আমাদের প্যারালাল কম্বিনেশন অফ সেল। তাহলে দেখ আমাদের কাছে মনে কর দুটো সেল আছে, আমি দুটো সেল নিয়ে উদাহরণটাকে নিই। দেখ এই একটা সেল, ওকে, তার সাথে আমাদের এই আরো একটা সেল। দুটো কোষের ধনাত্মক টার্মিনালটাকে আমি একসাথে কানেক্ট করলাম এবং দুটো কোষের ঋণাত্মক টার্মিনালটাকে আমি একসাথে কানেক্ট করলাম। তাহলে এই যে কম্বিনেশনটা তৈরি হলো, সেটাকে যদি আমি একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্সের সাথে কানেক্ট করে দিই, তাহলে এই কম্বিনেশনটাকে আমি করছি কি একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স ক্যাপিটাল আর এর সাথে কানেক্ট করে দিলাম। ওকে, তাহলে এই যে স্ট্রাকচারটা তৈরি হলো, এই স্ট্রাকচারটাকে আমাদের বলা হয় কি না দেখ প্যারালাল কম্বিনেশন অফ সেল। ওকে, বা সমান্তরাল কম্বিনেশন। এবারে দেখ আমি প্রথমেতে যে কথাটা ধরে নিয়ে কাজ করব, সেই কথাটা আসছে কি প্রত্যেকটা যে সোর্স আছে প্রত্যেকটা সোর্সই হচ্ছে কি না সদৃশ সোর্স, অর্থাৎ প্রত্যেকটা সোর্সের ইএমএফ সমান এবং প্রত্যেকটা সোর্সেরই ইন্টারনাল রেজিস্ট্যান্সের মানও কিন্তু সমান। সেই জিনিসটাকে ধরে নিয়ে আমি কাজ করব। তাহলে এখানেতে আমি কিসের কথা ধরছি, দেখ এখানেতে আমি ধরে নিচ্ছি হিয়ার উই আর অ্যাজিউমিং all are identical source, all are identical, identical কথার মানে কি সবাই হচ্ছে একই ধরনের বা সদৃশ্য, all are identical set। ওকে, মানে আমি বলছি কি প্রত্যেকটারই যে ইএমএফ আছে সেই ইএমএফ আছে কতখানি স্মল ই, এবং প্রত্যেকটারই যে ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে বা আভ্যন্তরীণ রোধ আছে সেই আভ্যন্তরীণ রোধের মান আসছে কতখানি দেখ স্মল। ওকে, তাহলে দেখ এই যে দুটো সেল তাদের এর অ্যাক্রসেও ইএমএফ এর অ্যাক্রসেও ইএমএফ, তাহলে টোটালটার অ্যাক্রস ইএমএফ কত থাকবে, ই থাকবে। কারণ আমরা সবাই কি শিখেছি প্যারালাল কম্বিনেশনের সময়তে কি হয় না আমাদের বিভব প্রভেদ সবার সমান হয়। তাহলে দেখ এখানে দুটো সেলকে আমি প্যারালালে কানেক্ট করেছি, তাহলে এদের অ্যাক্রসে বিভব প্রভেদ সেটাও নিশ্চয়ই আমাদের প্রত্যেকের ক্ষেত্রে সমান থাকবে। তাহলে এখানটার ক্ষেত্রে যখন আমাদের সবাই সদৃশ, এখানটার ক্ষেত্রে বলতে পারবো কি যেই দুটো সেলের এফেক্টিভ ইএমএফ কত আসবে ই। তাহলে না প্যারালালের সময় কি হয় সবার অ্যাক্রসে ইএমএফ সেম থাকে, কিন্তু এদের ইন্টারনাল রেজিস্ট্যান্স কি হবে, মানে এই যে সেলগুলো আছে তাদের ইন্টারনাল রেজিস্ট্যান্স কি হবে,
দেখ এখানে ইন্টারনাল রেজিস্ট্যান্স সেলগুলোর কি আছে, দেখ এখানে দুটো কানেক্ট করেছিলাম, তার মানে এদের ইন্টারনাল রেজিস্ট্যান্স এর একটা থাকবে, সেটা থাকে কত স্মলার। সিমিলারলি এর নিচেরটারও আছে কি, তারও একটা থাকবে কি দেখ স্মলার। তাহলে দেখ দুটো স্মলার স্মলার কিসে আছে, প্যারালালে আছে। তাহলে সবই সেম মানের জিনিস প্যারালালে থাকলে আমাদের কি এসে যায়, যতগুলো প্যারালালে থাকে সেটাকে আমাদের সেই সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। দুটো প্যারালালে আছে, তো আমি এটাকে করেছি কি দেখ 2 দিয়ে ভাগ করেছি। যদি 3খানা প্যারালালে থাকতো আমি লিখতাম কত r/3, যদি n খানা প্যারালালে থাকতো আমি লিখতাম কত r/n। এমনি ভাবে আমাদেরকে এই জিনিসটাকে দেখে নিতে হতো। হলো? তাহলে এই পরিস্থিতিতে আমাদের এখান থেকে কারেন্টের কথা কত আসতো, দেখ কারেন্টের কথা এখান থেকে বলতে গেলে কিরকম করতিস, মানে কারেন্ট থ্রু দিস রেজিস্ট্যান্স, কারেন্ট থ্রু দিস রেজিস্ট্যান্স বলতে গেলে কেমনি আসতো, দেখ স্মল আই ইকুয়াল টু টোটাল ইএমএফ, টোটাল ইএমএফ এর মান কত ই, ই থাকবে। সেখান থেকে দেখ টোটাল রেজিস্ট্যান্স, দুটো মিলিয়ে টোটাল রেজিস্ট্যান্স কত ছিল r/2 প্লাস আরও একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স, সেটাকে তোরা করতিস কি আর দিয়ে ভাগ করতিস। তাহলে এখানটাতে যদি এরকম n খানা আইডেন্টিক্যাল সেল একটার একটার সাথে কানেক্টেড থাকতো ফর n নাম্বার অফ আইডেন্টিক্যাল সেল, n নাম্বার অফ আইডেন্টিক্যাল সেল, সেখানটাতে আমাদের কি চলে আসতো দেখ ইএমএফ এর ভ্যালু তো ই থাকতো, রেজিস্ট্যান্সের ভ্যালু অর্থাৎ ইন্টারনাল রেজিস্ট্যান্সের ভ্যালু কত আসতো স্মল আর প্লাস এন, বাইরে এটা যেমন ছিল আর সেরকমই রয়ে থাকতো। তাহলে আমরা শিখে নিলাম কি, যদি আমাদের এন খানা সেল আইডেন্টিক্যাল সেল আমাদের প্যারালালে কানেক্টেড থাকে তখন কারেন্টের ভ্যালু কত আসতো দেখ ই ডিভাইডেড বাই স্মল আর বাই এন ইন প্লাস ক্যাপিটাল আর। ওকে, এই রকম ভাবে আমাদেরকে ঘটনাটাকে দেখে নিতে হবে। ওকে, এবার দেখ এটাকে সিম্পলিফিকেশন করে দুটো আমাদের সিম্পল কেসের কথা দিয়ে দেওয়া আছে, সেই জিনিসটাকেও আমাদের দেখে নিতে হবে। এটাকে সিম্পলিফিকেশন করে লিখলে আমি কি করছি দেখ জাস্ট যোগ করছি, যোগ করলে আমাদেরকে এটা কি আসতো দেখতো, এটা আসতো দেখতো ই, আগে নিচেরটাকে যোগ কর আর প্লাস এন ক্যাপিটাল আর বাই এন, তাহলে সেটাকে আমাদের সিম্পলিফাই করে লিখলে কত চলে আসতো দেখতো ই এন, ই এন লিখবো কেন, আমি সেটাকে এনই লিখি, আমরা লিখছি কত দেখ এন ই ডিভাইডেড বাই স্মল আর প্লাস এন ইন্টু ক্যাপিটাল। ওকে, তাহলে এবারে এখান থেকে বাকি ঘটনাগুলো চলে যাক। আমাদের প্রথম কথা আসছে কি দেখতে, এখান থেকে যে কেসটা ধরে নিতে হয় সেটা হচ্ছে এন ক্যাপিটাল আর, এন ক্যাপিটাল আর ইজ ভেরি ভেরি গ্রেটার দ্যান স্মল আর, মানে কি স্মল আরটা বাদ হয়ে যাবে। সেই পরিস্থিতিতে আমাদের তাহলে কি ঘটনা চলে আসবে দেখ, তখন কারেন্টের ভ্যালু চলে আসবে কত এন ই বাই স্মল আর। আর পরের ঘটনা যেটা আগের ক্ষেত্রে লিখেছিলাম স্মল আর ইজ ভেরি ভেরি গ্রেটার দ্যান এন ক্যাপিটাল আর, তখন তাহলে এই এন ক্যাপিটাল আর এর টার্মটা বাদ পড়ে যেত, গেলে তোদের এখান থেকে আই এর ভ্যালু কত চলে আসতো না দেখ না, সরি 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 আমি একটার কথা ভুল লিখেছি, এখান থেকে এন ক্যাপিটাল আর লিখেছি সেটা বেশি আর এর থেকে, তাহলে আমাকে এখানটাতে লিখতে হতো কত এন ইন্টু ক্যাপিটাল আর, এন এন বেরিয়ে গেলে এখান থেকে বের কত ই বাই ক্যাপিটাল আর। আর এটার ক্ষেত্রে দেখ স্মল আরটা বড়, তাহলে এন ক্যাপিটাল আরটাকে বাদ দিয়ে দিতাম, দিলে আমরা এখান থেকে পেয়ে যেতাম কত এন ই বাই আর। তাহলে আমরা দেখে নিলাম কি প্যারালাল কম্বিনেশনের সময়তে এই দুটো স্পেশাল ঘটনা, অর্থাৎ ইন্টারনাল রেজিস্ট্যান্সের মান এনআর এর থেকে খুবই বড় তখন আমাদের কারেন্টের ভ্যালু কত আসতো এই ফর্মুলা, এবং এক্সটার্নাল রেজিস্ট্যান্সের মান ইন্ডিভিজুয়াল ইন্টারনাল রেজিস্ট্যান্সের মানের থেকে অনেক বড় তখন কারেন্টের ফর্মুলা আসতো কি না এই ফর্মুলা। এটুকুনি ছোট্ট কথা কিন্তু আমাদেরকে প্রত্যেককে দেখে নিতে হচ্ছে। এরপরে তো আছে কি দেখ প্যারালাল কম্বিনেশন অফ টু সেল অফ আনইকুয়াল ইএমএফ, তাহলে এখানেতে দুটো সোর্স আছে যাদের ইএমএফটা কিন্তু সেম নয়, সেই পরিস্থিতিতে আমাকে তাহলে কি করতে হবে সেই কথাটা আমাদেরকে এবারে আলোচনা করে দেখতে হবে। ঠিক আছে, তাহলে প্যারালাল কম্বিনেশনের সময়তে কি রকম ঘটনা ঘটছে সেটাকে দেখব যখন আমাদের দুটো সেল হচ্ছে কি আনইকুয়াল। তাহলে সেই কথাটাকে আবার আমরা অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করে আমরা সেটাকে আলোচনা করে দেখব।
কিরকম কথা আসছে দেখ, আগে ছোট্ট করে সার্কিট ডায়াগ্রামটাকে এঁকে নেওয়া যাক, তারপরে বাকি কথা আমরা যাচ্ছি। দেখ এই একখান সোর্স, এর ইএমএফ আছে E1, এর ইন্টারনাল রেজিস্ট্যান্স বলছি কত দেখ R1, ঠিক আছে না? তার সাথে প্যারালালে আমি আরো একটা সোর্সকে নিচ্ছি, এই এই তাহলে এটা হয়ে গেল কি দুটো সোর্সের বা দুটো সেলের আমাদের প্যারালাল কম্বিনেশন। আমি উপরেরটা যেরকম নাম নিয়েছি E1 R1, এখানটার এটার ক্ষেত্রে ধরে নিচ্ছি তার ইএমএফ আছে কত E2, আর তার ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে কত R2। ওকে, এই ঘটনা নিয়ে এবারেতে আমি এখান থেকে এর সাথে করেছি কি দেখ, এর সাথে আমি একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্সকে কানেক্ট করেছি। দেখ তাহলে আমি এর সাথে যে এক্সটার্নাল রেজিস্ট্যান্সটা কানেক্ট করেছি সেটা যাচ্ছে কি এর সাথে এই, হলো। এবারেতে দেখ আমাদেরকে এবারে কথাটা কয়েকটা বুঝতে হবে। দেখ যদি প্রথমেতে তোরা জানতিস কি দেখ এই যে সেকেন্ড সোর্সটা নেই তাহলেও কিন্তু এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হতো, আবার দেখ এই ফার্স্ট সোর্সটা নেই তাহলেও কিন্তু সেকেন্ড সোর্সের জন্য এখানটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হতো। তাহলে একটা কথা নিশ্চয়ই তোদের বুঝতে পারছিস, দেখ যদি এখানটার মধ্যে দিয়ে টোটাল কারেন্ট আই যায়, এটার মধ্যে দিয়ে কারেন্ট আসে কতখানি I1, এটার মধ্যে দিয়ে কারেন্ট আসে কত I2, তোরা নিশ্চয়ই বলতে পারবি টোটাল যে কারেন্ট হবে না সেই টোটাল কারেন্ট কত আসবে I1 প্লাস I2 এর সামেশন আসবে, কেন উপরেরটাও কারেন্ট দেবে নিচেরটাও কারেন্ট দেবে, খুবই সিম্পল কথা। এবং দেখ দুটোরই পজিটিভ টার্মিনাল এদিকে আছে, তাহলে এও কারেন্টকে এদিকে ঠেলবে, নিচেরটাও কারেন্টকে কি করবে এদিকে ঠেলবে। আর কারেন্ট কি স্কেলার কোয়ান্টিটি, তাহলে দুটোকেই আমরা কি করতে পারবো ডাইরেক্টলি যোগ করে দিতে পারবো। তাই আমরা এখান থেকে বললাম কি টোটাল যে কারেন্ট আসবে না সেই টোটাল কারেন্টের ভ্যালু আমি লিখে দিলাম কত দেখ I1 প্লাস I2, বোঝা গেল কথা? এবার দেখ I1 মানে কি শুধুমাত্র এই ব্রাঞ্চটার মধ্যে দিয়ে কতটা কারেন্ট আসছে, দেখ সেখানে তো ইএমএফ কত ছিল E1, সেখানটাতে রেজিস্ট্যান্স কত ছিল R1, তাহলে আমাদের দেখ ওই ব্রাঞ্চের মধ্যে দিয়ে কারেন্ট কত আসতো E1 বাই R1, কারণ আর তো কেউ নেই, ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স মানে কারেন্ট, কারণ এই ব্রাঞ্চে তো আর মানে এখানটাতে তার অন্য কোনো এক্সটার্নাল কেউ কাহানি নেই। সিমিলারলি এখানটাতেও কি দেখ না এখানে তো ভোল্টেজ আছে কত E2, এখানেও রেজিস্ট্যান্স আছে R2, তাহলে এটাতেও আমরা লিখে দেবো কত দেখ E2 বাই R2, তাই না? এটা হয়ে গেল কি আমাদের তাহলে টোটাল কারেন্টের ব্যাপার, তাই তো? এবার দেখ টোটাল কারেন্ট মানে আমরা কি শিখেছি বল, টোটাল কারেন্ট মানে আমরা এটুকুনি কথা শিখেছি যে দেখ টোটাল ইএমএফ মানে নেট ইএমএফ বাই নেট রেজিস্ট্যান্স, তাই না? সেটাকেই তো আমরা শিখেছি কতখানি টোটাল কারেন্ট, তাই তো? তাহলে সেখানটা থেকে আমরা কিরকম ভাবে কথা লিখতে পারতাম দেখ, সেটাকে আমরা লিখতে পারতাম যে দেখ E1 বাই R1 প্লাস E2 বাই R2। এবার দেখ এদের দুটোর মিলিত ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত আসতো, মানে আমি জাস্ট এখান থেকে আই এর কথাটা ক্যালকুলেট করছি, মানে আমি ধরে নিচ্ছি যে এখনো অবধি এখানটাতে এই কাহিনীটাতে আমি আসিনি, তার আগে অবধি আমি এখান থেকে আইটাকে বের করার চেষ্টা করছি, ঠিক আছে? তাহলে এখানটা থেকে আমাকে বল তাহলে আর ইকুইভ্যালেন্টটার কত আসছে, আমি এই আরটাকে বাদ দিয়ে লিখছি, এই আরটাকে আমি পরে অ্যাড করে দিচ্ছি, দিয়ে দিলে তোদের এখান থেকে যে এফেক্টিভ আইটা পেয়ে যেতিস বা এফেক্টিভ ইএমএফটা পেয়েছিস সেটাকে তোরা দেখতে পাবি, বা তোরা একটু একসাথেই কর, তাহলেও আসছিস কত দেখ এখান থেকে আর ইকুইভ্যালেন্ট বলতে গেলে কত বলতিস, দেখ এই দুটো প্যারালালে তার সাথে কি আছে এটা সিরিজে আছে, তাহলে এই দুটো প্যারালালে তার সাথে এটা সিরিজে করলে তোরা এখান থেকে পেতিস কি আর ইকুইভ্যালেন্ট। দেখ তোরা কিন্তু এখানেতে মাথা কনফিউজ হয়ে যাস না, আমি এখান থেকে কিসের কথা বোঝাতে চাইছি দেখ একবার ভালো করে দেখ, আমি বলছি কি দেখ এখান থেকে সার্কিটে আমি এটাকে কানেক্ট করতে পারতাম, ওকে? আমি তোদেরকে জাস্ট বোঝানোর জন্য বলছি কি দেখ যখন দুটো সেলকে আমি প্যারালালে কানেক্ট করলাম আমাদের তো এখান থেকে এক্সটার্নালের সাথে কানেক্ট করতে হতো, আমি এক্সটার্নালের সাথে কানেক্ট করব তার আগে তোদেরকে আমি বুঝিয়ে নিতে চাইছি যে এই দুটোর যখন আনইকুয়াল থাকে তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত আছে, ভালো করে কথাটা শোনার চেষ্টা কর। আমি বলছিলাম কি এটার মধ্যে দিয়ে কারেন্ট আসতো I1, এটার মধ্যে দিয়ে কারেন্ট আসতো I2, তাদের মিলিত কারেন্ট আসতো কতখানি I, তাহলে এখান থেকে I ইকুয়াল টু কত লিখতে চান নেট ইএমএফ বাই আর ইকুইভ্যালেন্ট, সেটা ইকুয়াল টু কত আসতো E1 বাই R1 প্লাস E2 বাই R2,
একটা কথা এখানে বোঝার চেষ্টা কর, তাহলে এখানে তো আর ইকুইভ্যালেন্ট কত আছে একবার তোরা বুঝে দেখ। আর ইকুইভ্যালেন্ট মানে কত, দুটোর ইন্টারনাল রেজিস্ট্যান্সের প্যারালাল কম্বিনেশন। আর ইকুইভ্যালেন্ট বের করার জন্য আমি কি দেখবো না, ছোট্ট এই সার্কিট অ্যারেঞ্জমেন্টটাকে দেখবো। দেখ এখানটাতে আছে কি ওপরেরটার ইন্টারনাল রেজিস্ট্যান্স, তারপরেতে তার সাথে কি আছে এখানটাতে নিচেরটার ইন্টারনাল রেজিস্ট্যান্স। সেই দুটো ছাড়া তার কেউ নেই। আমি নিচেরটাকে পারপাসফুলি খুলে রেখেছি, কেন খুলে রেখেছি তোদের পরে শেখাচ্ছি। তাহলে এখান থেকে নিশ্চয়ই শিখতে পাচ্ছি, এখান থেকে আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু কত চলে আসবে দেখ, 1/r1 প্লাস 1/r2। তাহলে সিম্পল এখান থেকে আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু কত লিখে দিতাম দেখ, r1 r2 ডিভাইডেড বাই r1 প্লাস r2। ওকে, এবার দেখ আমি যদি সেই ভ্যালুটাকে এখানটাতে বসিয়ে দিই, তাহলে দুটোর জন্য আমাদের দুটো আলাদা আলাদা কম্বিনেশনের জিনিস থাকলে সেখানের ইকুইভ্যালেন্ট ইএমএফ কত আসবে সেটা পেয়ে যেতাম। সেখান থেকে ভ্যালুটা কত পেতাম দেখ, ইএমএফ মানে নেট ইকুইভ্যালেন্ট ইএমএফ, দুটোর যখন মান আলাদা আলাদা তখন ভ্যালু কত দেখ, আর ইকুইভ্যালেন্ট মানে ভ্যালু কত পাচ্ছি দেখ, r1 r2, নিচে কত ছিল r1 প্লাস r2, তাহলে সেটাকে লিখে দিতাম কত এই এরকম। এবার দেখ এখানটাতে বাকি কথা, রাইট সাইডটার কথা দেখ, রাইট সাইডটাতে করলে কত পেতিস দেখ, নিচে পেতিস r1 r2, এখানটাতে পেতিস কত দেখ, e1 r2 প্লাস e2 r1। দেখ দুদিক থেকে r1 r2 r1 r2 কেটে যেত, গেলে তোরা এখান থেকে পেতিস কত দেখ, ইকুইভ্যালেন্ট যে ইএমএফ তার ভ্যালু কত পেয়ে যেতিস, তার ভ্যালু পেয়ে যেতিস দেখ e1 r1 প্লাস e2 r2 ডিভাইডেড বাই r1 প্লাস r2। ওকে, তাহলে ভালো করে বোঝার চেষ্টা কর কেন কথাটা বললাম। আমি বললাম যদি আমাদের এখানটাতে কোনো রেজিস্টার না থাকতো, তাহলে দুটো জিনিসকে আমাদের এরকম প্যারালালে কানেক্ট করা আছে, যখন দুটোর হচ্ছে কি অসদৃশ্য সোর্স, মানে এটার ইএমএফ E1 এটার ইএমএফ E2 যারা হচ্ছে আলাদা আলাদা, তখন ইকুইভ্যালেন্ট ইএমএফ কত আসতো না, E1 r1 প্লাস E2 r2 ডিভাইডেড বাই r1 প্লাস r2। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত আসতো না, r1 r2 ডিভাইডেড বাই r1 প্লাস r2। এবারেতে দেখ আমি যে কথাটা বলতে চাইছি, এবারেতে তোদেরকে যে জিনিসটাকে আমি খুলে নিয়েছিলাম সেটাকে আবার কানেক্ট করে দেখাই, তাহলে তোরা জিনিসটা আরো রিয়েলাইজ করতে পারবি। তাহলে দেখ এখানটাতে ওই যে রেজিস্ট্যান্স ছিল এক্সটার্নাল রেজিস্ট্যান্স, সেটাকে তোরা কানেক্ট করে নে, যার মান কত ছিল না ক্যাপিটাল। তাহলে এর মধ্যে দিয়ে এখন টোটাল কারেন্ট কতখানি যাবে দেখ, এক কথায় তোরা বলতে পারবি, এক কথায় বলতে পারবি কেন না, দেখ তোদের সব শিখিয়ে দিয়েছি। টোটাল ইএমএফ কত ছিল, এই ইএমএফটা যার মানটা তোরা এখানটাতে বসিয়ে দিবি। টোটাল রেজিস্ট্যান্স মানে কত, এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স প্লাস এক্সটার্নাল রেজিস্ট্যান্স, মানে তোরা এখান থেকে বলতে পারছিস কত, আর ইকুইভ্যালেন্ট প্লাস ক্যাপিটাল আর। তাহলে সেটাকে আমি যদি আরো সিম্পলিফাই করে লিখি, তোদের দেখ আর কোনো কিছুই কথাটার মধ্যে দম নেই, তোরা বলতে পারবি কত দেখ, স্মল আই ইকুয়াল টু ইএমএফ, ইএমএফ মানে কত পেয়েছিস দেখ, E1 r1 প্লাস E2 r2 ডিভাইডেড বাই r1 প্লাস r2 ডিভাইডেড বাই কি আছে, আর ইকুইভ্যালেন্ট তার ভ্যালু কত আছে দেখ, r1 r2 ডিভাইডেড বাই r1 প্লাস r2 প্লাস ক্যাপিটাল আর, তাই না। তাহলে এটাকে যদি তোরা একটুখানি সিম্পলিফিকেশন করে নিস, তাহলেই তোরা কি পেয়ে যেতিস, তাহলেই তোরা পেয়ে যেতিস হচ্ছে কি এখানটার জন্য নেট কারেন্ট কত আসতো। তাহলে টপিকটা একটুখানি ডিফিকাল্ট টপিক। কথাটা আছে কি, যদি আমাদের দুটো সেল এরকম থাকে যে অসদৃশ্য হয়, তাহলে তখন তাদের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট ইএমএফ এর ফর্মুলা কত পাবো না এটা, কিন্তু যদি এটা সদৃশ্য হতো তাহলে ইকুইভ্যালেন্ট ইএমএফ কত থাকতো, ই থাকতো। তাহলে অসদৃশ্য হলে ইকুইভ্যালেন্ট ইএমএফ কত আসছে না এরকম, বোঝা গেল কথা। আর অসদৃশ্য হলে আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত আসছে না, r1 r2 ডিভাইডেড বাই r1 প্লাস r2। তাহলে সেই পরিস্থিতিতে টোটাল কারেন্ট কত আসবে না, আমি এরকম ভাবে ফর্মুলা দিয়ে শিখিয়ে দেব, বোঝা গেল। যদি এবারেতে কখনো এরকম হয় যে দেখ ব্যাটারির এই পজিটিভটা সাথে এর নেগেটিভকে কানেক্ট করেছি, তাহলে তখন আমাদের ইকুইভ্যালেন্ট ইএমএফ আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এবং ইকুইভ্যালেন্ট কারেন্ট কত আসবে, সেটার কথা কি রকম আসবে দেখ। তাহলে ওটার করসপন্ডিং ছবিটাতে চলে যাই আমরা একবার, দেখে নি কি বলতে চাইছি। দেখ আমি বলছিলাম কি, এই প্রথম সেলটা যেরকম এরকম ভাবে কানেক্টেড আছে থাক, তারপরে সেলটাকে আমি করলাম কি একটু উল্টো করে কানেক্ট করলাম, মানে এদিকটাতে নেগেটিভ দিলাম এদিকটাতে পজিটিভ দিলাম, দিয়ে এরকম ভাবে ঘুরিয়ে কানেকশন করে দিলাম। ওকে, একটু ছবিটা ঠিক করে নি।
এবারে দেখ এদের নামকরণগুলো যা যা ছিল দেখে নে। এটা ছিল E1, তার ইন্টারনাল রেজিস্ট্যান্স R1, এটা ছিল E2, এর ইন্টারনাল রেজিস্ট্যান্স ছিল কত R2। তাহলে এবারে দেখ এটার জন্য কারেন্ট এদিকে পাঠাবে, এ কিন্তু কারেন্ট কি করবে উল্টো দিকে পাঠাতে চাইবে। তার কারণ কি দেখে নে না, কারেন্ট কি হয় সবসময় পজিটিভ থেকে নেগেটিভের দিকে যায়। তাহলে ওপরের ব্রাঞ্চটাতে কারেন্টটার ক্ষেত্রে পজিটিভটার জন্য এদিকে ঠেলতে চাইতো, এই ব্রাঞ্চে কারেন্ট সে কোন দিকে ঠেলতে চাইতো, এই ব্রাঞ্চের কারেন্টটা সে ডান দিকে ঠেলতে চাইতো, তাই না, এই দিকটাতে যেতে চাইতো। তাহলে এটার জন্য কারেন্ট যদি I1 হয়, এটার জন্য কারেন্ট যদি I2 হয়, তাহলে নিশ্চয়ই এই জায়গাতে কারেন্ট কতখানি আসতো, এই জায়গাতে কারেন্ট যদি টোটাল I হতো সেটা আসতো কি দেখ না, দেখ মানে মনে হচ্ছে না I1টা এসছিল, এসে একদিকে I বেরিয়ে গেছে আর একদিকে I2 বেরিয়ে গেছে। দেখ না এই অবধি এসছিল I1, তার মধ্যে একটা এদিকে I বেরিয়ে গেছে, এদিকে I2 বেরিয়ে গেছে, মানে তোরা এখান থেকে কি বলতে পারতিস না I1 ইকুয়াল টু কত ছিল I প্লাস I2। তাহলে I ইকুয়াল টু তোরা বলতে পারতিস কত এখান থেকে I1 মাইনাস I2। I1 তার ভ্যালু কত শেখালাম দেখ E1 বাই R1, I2 তার ভ্যালু কত শেখালাম দেখ E2 বাই R2। কিন্তু এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত আসবে তার সময় কিন্তু কোনো অসুবিধা নেই, সেটা দুটো প্যারালাল কম্বিনেশনের যা ফর্মুলা হয় R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2, সেই ফর্মুলা দিয়েই কিন্তু এটা বিচার হতো, তার ক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা ছিল না। বোঝা গেল পয়েন্ট। তাহলে এবারে তো এখান থেকে I মানে কত আমরা সবাই শিখেছি দেখ নেট ইএমএফ বাই নেট ইকুইভ্যালেন্ট মানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, সেটার ভ্যালু কত আসছে দেখ এখান থেকে একটু সিম্পলিফাই করে নে, কত আসছে দেখ R1 R2 মানে এখানে পাচ্ছি কত দেখ E1 R2 মাইনাস E2 R1। তাহলে সেখান থেকে আমি যদি এই কম্বিনেশনটার ক্ষেত্রে নেট ইএমএফ কে বের করতে শিখি, তার ভ্যালু কত আসছে দেখ এই কোয়ান্টিটিটাকে আর ইকুইভ্যালেন্ট দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, মানে আমার কত আসছে দেখ E1 R2 মাইনাস E2 R1 ডিভাইডেড বাই কত আসছে দেখ নিচে আসছে R1 R2, সেটাকে কাকে দিয়ে মাল্টিপ্লাই করব ক্রস মাল্টিপ্লিকেশন, এখানে কি চলে আসবে আর ইকুইভ্যালেন্টের ভ্যালু আমার এখানেতে লেখা আছে, সেই ঘটনাটাকে এখানটাতে বসিয়ে দে, সেই ঘটনাটাকে এখানটাকে বসিয়ে দে, বসিয়ে দিলে কত পাচ্ছিস দেখ R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। তাহলে এখান থেকে R1 R2 কেটে গেল, গেলে আমাদের এখান থেকে ইএমএফ এর ভ্যালু কত পেয়ে যেতাম দেখ E1 R2 মাইনাস E2 R1 ডিভাইডেড বাই R1 প্লাস R2। ওকে, এরকম ভাবে আমাদের নেট ইএমএফ পার এটা বার করে নিতে হতো। এবার মনে কর আমি করেছি কি এর সাথে আমি একটা করেছি কি যে একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্সকে কানেক্ট করে দিয়েছি, দিই না এবারেতে এই এক্সটার্নাল রেজিস্ট্যান্স যার মান হচ্ছে কতখানি ক্যাপিটাল আর, তাহলে এই ক্যাপিটাল আর এর মধ্যে দিয়ে তাহলে কারেন্ট কতখানি যেত, সিম্পল কথা এই ক্যাপিটাল আর এর মধ্যে দিয়ে যেত কতখানি নেট ইএমএফ ভ্যালু কত পেয়ে গেছি দেখ E1 R2 মাইনাস E2 R1 ডিভাইডেড বাই তোর আছে কত R1 প্লাস R2, তাকে দিয়ে আমি কাকে ভাগ করব, তাকে দিয়ে ভাগ করব টোটাল রেজিস্ট্যান্স মানে এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স প্লাস এটার রেজিস্ট্যান্স, মানে এখান থেকে পেতাম কত R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 প্লাস এক্সটার্নাল রেজিস্ট্যান্স, সেটার ভ্যালুটাই আমাদের তাহলে কে চলে আসতো, সেটার ভ্যালুটাই চলে আসতো হচ্ছে যে আমাদের টোটাল কারেন্ট কার ভেতর দিয়ে না ওই এক্সটার্নাল রেজিস্টরের ভেতর দিয়ে। ওকে, এই রকম ভাবে আমাদেরকে জিনিসটাকে কিন্তু শিখে নিতে হবে, একবার ঝটপট দেখে নে। এরপরে আমরা চলে যাব কি যে মিক্সড কম্বিনেশন অফ সেল বা মিশ্র কম্বিনেশন বা মিশ্র সমবায়। ওকে, ঝটপটে কমপ্লিট করে এটাকে। হলো মিক্সড কম্বিনেশনের সময়তে ছবিটা কি রকম করা হয়েছে দেখ, এই হচ্ছে মিক্সড কম্বিনেশন। ওকে, দেখ সিরিজেতেও কয়েকটা সোর্সকে কানেক্ট করা আছে, আবার দেখ প্যারালালেও আমাদের কয়েকটা সোর্সকে কানেক্ট করা আছে, এই যে ছবিটা এটাকে বলা হচ্ছে মিক্স, অর্থাৎ মিক্স মানে কি সিরিজ কম্বিনেশন এবং প্যারালাল কম্বিনেশন দুটোই সাইমালটেনিয়াসলি থাকছে, তাকে আমরা বলছি কি মিশ্র কম্বিনেশন। তাহলে সেটাকে যদি আমরা ছবি এঁকে দেখি বা কমপ্লিট করি কিরকম ভাবে আসছে দেখো,
তাহলে আমি একটুখানি মিক্সড কম্বিনেশনকে নিয়ে শিখে নিই, একটু ছোট্ট করে আলোচনা করে নিই। মিক্সড কম্বিনেশন, মিক্সড কম্বিনেশন কি বলছে দেখ, দুটো মানে সিরিজ কম্বিনেশন এবং প্যারালাল কম্বিনেশন দুটোই সাইমালটেনিয়াসলি থাকবে। ওকে, তো আমি প্রথমেতে এখানটাতে বলছি কি দেখ, আমাদের একটা ব্রাঞ্চ আছে যেখানেতে যে ব্রাঞ্চটাতে আমাদের n সংখ্যক আইডেন্টিক্যাল সেলকে পরপর কানেক্ট করা আছে। ওকে, এরকম n সংখ্যক আইডেন্টিক্যাল সেলকে আমাদের পরপর কানেক্ট করা আছে। তাহলে দেখ, যদি আমি এখান থেকে বলতাম কি দেখ, এই n সংখ্যক সেলকে আইডেন্টিক্যাল পরপর কানেক্ট করেছি, তাহলে এই যে ব্রাঞ্চটা, এই ব্রাঞ্চটার ইএমএফ কত আসতো, সিম্পল বলতাম কত দেখ, এনই। এই যে ব্রাঞ্চটা, এই ব্রাঞ্চটার রেজিস্ট্যান্স কতখানি আসতো, সিম্পল বলতাম দেখ n ইনটু স্মল আর। কেননা সিরিজে থাকলে কি হয়, রেজিস্ট্যান্স গুলো যোগ হয় আর ইএমএফ গুলো যোগ হয়। এবারেতে দেখ, আমি এবারেতে এর মতন একই সংখ্যক জিনিসকে আমি এবারেতে প্যারালালে কানেক্ট করছি। মানে দেখ, এখানেতে যে জিনিসটা ঘটিয়েছি না, সেম জিনিসকে আমি আবার এখানটাতে প্যারালালে কানেক্ট করব। কিরকম ভাবে দেখাচ্ছি দেখ, দেখ আমি যেটা করেছি সেই সেম জিনিসটাকে আমি কপি করছি, ঠিক আছে। ওকে, এবারেতে দেখ আমি সেখানটাকে কোথায় কোথায় কিরকম বসাচ্ছি। এখানে একটুখানি আমার ভুল হচ্ছে, দাঁড়া 1 মিনিট, আমি ড্র করে নিই। দেখ, এই যে সেম জিনিসটাকে ড্র করেছি, এই জিনিসটা এখানটাতে গেছে। ওকে, এই এরকম একটা গেল। আবার দেখ আমি করছি কি এখানেতে, তাহলে আমি করছি কি দেখ, এরকম m সংখ্যক ব্রাঞ্চকে আমি প্যারালালে কানেক্ট করলাম। ওকে, তাহলে m সংখ্যক ব্রাঞ্চকে যদি আমি প্যারালালে কানেক্ট করি, কিরকম আসছে দেখ, এক একটা ব্রাঞ্চের রোধ মানে ইএমএফ হচ্ছে কত করে, এনই করে। এক একটা ব্রাঞ্চের রেজিস্টার কত করে হচ্ছে, এন আর করে, তাই তো। তাহলে দেখ, এক একটা ব্রাঞ্চের ইএমএফ যা যা আছে, প্যারালালে আমাদের ইএমএফ এর বদল হয় না যদি সবই আইডেন্টিক্যাল হয়। তাহলে এখান থেকে প্যারালাল হয়ে যাবার পরেতেও, ওকে, মানে এরকম ব্রাঞ্চগুলোকে এম সংখ্যক ব্রাঞ্চকে প্যারালালে কানেক্ট করার পরেতেও তাদের ইএমএফ কত থাকবে, তাদের ইএমএফ থাকবে দেখ এনি। তার কারণ কি দেখ, একটা ব্রাঞ্চের যা ইএমএফ, প্রত্যেকটা ব্রাঞ্চেরও ইএমএফ তাই। তাহলে ইএমএফ সেম যুক্ত ব্রাঞ্চকে যদি আমি কানেক্ট করি প্যারালাল কম্বিনেশনে, আমরা কি শিখেছি, প্যারালালে আমাদের ইএমএফ ইকুইভ্যালেন্ট থাকে। তাহলে দেখ, প্রত্যেকটা ব্রাঞ্চের ইএমএফ আমাদের এনি করেছিল, তাহলে পুরো কম্বিনেশনটার ইএমএফ কত থাকবে, এনি। তাহলে এখন এফেক্টিভ রেজিস্ট্যান্স কত থাকবে, এক একটা ব্রাঞ্চের কত করেছিল দেখ, এন ইনটু স্মল। কিন্তু আমাদের প্যারালালে থাকলে কি হয়, সেটা রেজিস্ট্যান্স কমে আসে। এখানে এম খানা ব্রাঞ্চ প্যারালালে আছে, তাহলে টোটাল যে রেজিস্ট্যান্স হবে সেটাকে কি করতে হবে, এম দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটা হয়ে গেল কি এই পুরো কম্বিনেশনটার কাহিনী। এবার দেখ, এই পুরো কম্বিনেশনটাকে কি করা হয়েছে না, পুরো কম্বিনেশনটাকে একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্সের সাথে কানেক্ট করা হয়েছে। ওকে, পুরো এই কম্বিনেশনটাকে, পুরো কম্বিনেশনটাকে আমি এখানটাতে একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্সের সাথে কানেক্ট করি। হলো, তাহলে এই যে এক্সটার্নাল রেজিস্ট্যান্সের সাথে আমি এটাকে কানেক্ট করলাম, এটার মধ্য দিয়ে কারেন্টের মান কত আসবে না, এটার মধ্য দিয়ে যে কারেন্টের মান হবে সেটার কথা কি রকম বলছিস দেখ তো। দেখ, টোটাল ইএমএফ, টোটাল ইএমএফ কত হানি আছে, এন ই ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স কত পাচ্ছি দেখ, এন আর বাই স্মল এম প্লাস ক্যাপিটাল আর, তাই না। তাহলে এটাকে যদি আমি একটুখানি সিম্পলিফাই করে লিখি, কিরকম ভাবে পাচ্ছি দেখ, এন স্মল ই নিচে পাচ্ছি কত দেখ তো, এন আর প্লাস এম আর, নিচের এমটা কোথায় চলে যাচ্ছে, ওপরে। তাহলে এম এন ই ডিভাইডেড বাই এন আর প্লাস এম আর। এটাকে আমি লিখতে পারবো কিরকম ভাবে দেখ, এম এন ই এ প্লাস বি আছে, মানে এটাকে আমি লিখতে পারবো কিরকম ভাবে দেখ তো,
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে এ মাইনাস বি এর হোল স্কোয়ার, তাই তো? সেটাকে আমি লিখতে পারবো কিরকম ভাবে দেখতো, 4 ইন্টু রুট ওভার অফ 4 না 2 আসবে, কত দেখতে পাচ্ছি দেখছো, 2 ইন্টু রুট ওভার অফ এন আর এম আর, তাই না? দেখ এটা কিরকম ভাবে লেখা যাবে, তাহলে তো এটা একটা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এটা করলে তোরা পি পেয়ে যেতিস, এই ঘটনাটাই পেয়ে যেতিস। এবারে দেখ এটার মান কোনোদিনও শূন্য হতে পারবে না, কিন্তু এটার মান শূন্য হতে পারে যদি এটার মান কমে যায়, তাহলে কি আসবে, আই এর ভ্যালু ম্যাক্সিমাম চলে আসবে। তাহলে আমি এখান থেকে বলতে পারবো কি, ফর আই টু বি ম্যাক্সিমাম, মানে কারেন্টের ভ্যালু ম্যাক্সিমাম হওয়ার জন্য আমাদের কি হতে পারে, রুট ওভার এন আর মাইনাস রুট ওভার অফ এম অফ ক্যাপিটাল আর কি হতে পারে, 0 হতে পারে। মানে এখান থেকে আমাদের চলে আসছে কি, এন স্মল আর ইকুয়াল টু এম ক্যাপিটাল আর। ওকে, বা আমি এখান থেকে বলতে পারবো কি, স্মল এন এর ভ্যালু কত আসতে হবে, এম ক্যাপিটাল আর বাই এন এর সাথে সমান। যদি এরকম কখনো ঘটনা ঘটে তখন আমাদের মিক্সড কম্বিনেশনের ক্ষেত্রে কারেন্টের মানটা ম্যাক্সিমাম হয়ে যাবে। ওকে, এবারেতে আমাকে আমাদের গ্রুপেতে তোদেরকে যেরকম বলি যে তোরা কোনটা অসুবিধা হচ্ছে না হচ্ছে সেগুলো আমাকে বলবি। তো সেরকম একটা ছেলে এই টপিকটা রিলেটেড একটা কোয়েশ্চেন পাঠিয়েছিল, তো আমি কোয়েশ্চেনটাকে একবার লিখছি, লিখে তারপরে তোদের সাথে সেটাকে সলিউশন করে নিচ্ছি। দেখ, এক মিনিট, এক মিনিট বাবু। এক মিনিট বাবু। দেখ, কোয়েশ্চেনটাতে আমাদের যে ভাই পাঠিয়েছিল সেখানটাতে কি লিখেছে দেখ, এন সংখ্যক সমমানের রোধ আর শ্রেণী সমবায়ে আর আভ্যন্তরীণ রোধ এবং ই তড়িৎচালক বলে বিশিষ্ট একটি ব্যাটারির সাথে কানেক্ট করা হলো। ওকে, তাহলে আমাদের এখান থেকে কিসের কথা বলা হয়েছে দেখ, এন সংখ্যক সমমানের রোধ। আমি কথাটা বলছি দেখ, আমি আগে লিখে নিই। এন সংখ্যক, আমার একটু বাংলাতে লিখতে অসুবিধা হয়, আমি এখানটাতে ইংরেজিতেই লিখছি। দেখ কি আসছে, n number of resistance in series is connected to n number of resistance in series is connected to a source of EMF, is connected to a source of EMF equal to E, এবং সেই সোর্সটা আবার বলে দেওয়া আছে কি, তারও আবার বলে দেওয়া আছে ইন্টারনাল রেজিস্ট্যান্স ইকুয়াল টু বলে দেওয়া আছে হচ্ছে কতখানি, ক্যাপিটাল আর। ওকে, তাহলে যদি হয় সেখানটাতে আবার বলে দেওয়া আছে কি, অন দ্যাট টাইম কারেন্ট ইকুয়াল টু আই। আচ্ছা, এটা ছিল কি তার অঙ্কর প্রথম লাইন। তাহলে এখান থেকে কারেন্ট আই এর ভ্যালু কত আসতো দেখ, n নাম্বার অফ রেজিস্ট্যান্স ইন সিরিজ, তাহলে এটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত আসতো, এটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আসতো কত দেখ না, n ইনটু ক্যাপিটাল আর। সেটাকে কি করেছি, একটা ব্যাটারির সাথে কানেক্ট করেছি যার ইএমএফ কত আছে, ই। তাহলে মানেতে আমাদের এখান থেকে ঘটনাটা কি রকম চলে যাচ্ছিল দেখ, এই লাইনটার মানে দাঁড়াচ্ছিল এরকম, দেখ এই আমাদের একটা ব্যাটারি আছে, তার ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে কত, ক্যাপিটাল আর। ওকে,
তার ইএমএফ হচ্ছে কতখানি দেখ ই, সেটাকে কানেক্ট করা আছে কার সাথে, সেটাকে কানেক্ট করা আছে না এন সংখ্যক রোধকে সিরিজে, মানে এরকম এন সংখ্যক রোধকে সিরিজে আছে, ওকে এরকম আছে, তাহলে সেটার সাথে এই এরকম ভাবে কানেক্ট করে দেওয়া আছে, গেল। তাহলে এখানটা থেকে কারেন্টের মান কত আসতো দেখ, ই ডিভাইডেড বাই কত আছে, এখানের এন সংখ্যক আবার এখানের একটা বেশি, তাহলে এখানটাতে কত পেয়ে গেলি এন প্লাস ওয়ান ইন্টু আর, তাই না? তাহলে এই হয়ে গেল কি এখানটার প্রথম কাহিনী। এবারেতে আমাদের এখান থেকে বলেছে কি যদি ওই এন সংখ্যক রোধকে একই ব্যাটারির সাথে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয় তখন আমাদের কারেন্টের মান আসছে কতখানি না 10i। ওকে, তাহলে আমাদের এর পরের সার্কিটটাতে বলেছে কি এদেরকে সবাইকে প্যারালালে কানেক্ট করা হয়েছে। প্যারালালে কানেক্ট করা হয়েছে বলতে আমাদের কি বোঝানো হচ্ছে দেখ, এই ইএমএফ ওকে এর সাথে আমাদের এই যে সোর্স রেজিস্ট্যান্স গুলো ছিল তাদেরকে প্যারালালে কানেক্ট করা হয়েছে। ওকে, এরকম সবাইকে প্যারালালে কানেক্ট করেছি, কতগুলোকে এন। ওকে, তাহলে দেখ এই যাদেরকে আমি প্যারালালে কানেক্ট করেছি তাদের প্রত্যেকটা রেজিস্ট্যান্স কত করেছিল আর করেছিল, তাহলে তাদের প্রত্যেকটার এফেক্টিভ রেজিস্ট্যান্স মিলিয়ে গিয়ে তোর কত চলে আসছে আর বাই এন। সেই আর বাই এনটা আবার কি আসবে এখানের এই আরটার সাথে যোগ হবে, তাহলে সেটা হয়ে গেল কি আমাদের এই পুরো কম্বিনেশনটার রেজিস্ট্যান্স। এর ফলেতে আমাদের যে কারেন্ট প্রবাহিত হয় সেই কারেন্ট প্রবাহিত ভ্যালু কত দেওয়া আছে দেখ, তো ভ্যালু দেওয়া আছে হচ্ছে 10i। তাহলে সেই 10i ইকুয়াল টু কত আসবে না ইএমএফ ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স, মানে আমরা কত লিখছি ক্যাপিটাল আর বাই এন প্লাস আর। ওকে, এই ঘটনা দিয়ে দিয়েছে, দিয়ে আমাদেরকে বের করতে বলেছে কি না আমাদেরকে বের করতে বলেছে হচ্ছে যে না এন এর মান কত হবে। তো ঠিক আছে আমরা একবার করে দেখে নিই। আমি জানি না এখানে তো অঙ্কের কোনো ডেটা মিসম্যাচ আছে কিনা, তবে যা দিয়েছে তাতে এটাই দাঁড়ায়। তো এই আই এর ভ্যালুটাকে আমি এখানটাতে রিপ্লেস করে দিই, কত আসছে দেখ 10 ইন্টু এখান থেকে আই এর ভ্যালুটা রিপ্লেস করছি দেখ ই ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান ইন্টু আর, রাইট, ইকুয়াল টু ই ডিভাইডেড বাই এখান থেকে একটা আর কে কমন নিয়ে নিই, তাহলে কত আসছে দেখ 1 প্লাস 1 এটা আর, দেখ বোথ সাইড থেকে আমি কি করতে পারবো ই ই ক্যাপিটাল আর কে বাদ দিয়ে দিতে পারবো। তাহলে এখান থেকে এবারে তো আমার ঘটনাটা কত চলে আসছে দেখ 10 বাই এন প্লাস ওয়ান, রাইট, তাই না 10 বাই এন প্লাস ওয়ান ইকুয়াল টু এদিকটাতে কত পাচ্ছি দেখ, তো এদিকটাতে পেয়ে যাবো দেখ নিচে এন, এনটা উপরে চলে যাবে, রাইট, নিচে চলে আসবে কত 1 প্লাস এন, তাহলে এই 1 প্লাস এন আর 1 প্লাস এন কেটে যাবে, গেলে আমার এখান থেকে পেয়ে গেলাম কত এন ইকুয়াল টু পেয়ে যাবো হচ্ছে 10। তাহলে বাবা তুই যে এখান থেকে অঙ্কটা পাঠিয়েছিলিস সেই অঙ্কটার উত্তর কোনটা চলে আসবে নিশ্চয়ই বুঝতে পারছিস, এন ইকুয়াল টু 10 চলে আসবে। ওকে, আমি যে পাঠিয়েছিলিস আমার নামটা আমি তোকে এখান থেকে তার দেখতে পাচ্ছি না, কিন্তু তুফান মল্লিক, তুফান মল্লিক তুই তাহলে এটাকে একটুখানি দেখে নিস। অন্যান্য এরকম ভাবে অন্যান্য কারোর যদি সমস্যা থাকে সেও কিন্তু আমাকে জানাস, আমিও কিন্তু সেই ক্লাসের করসপন্ডিং কিছু জিনিস থাকলে সেটাকে দেখ আমি সেই ক্লাসেই করে দেবো। ওকে, তাহলে এটাকে তোরা ফলো করিস, ফলো করে দেখিস। তাহলে তুফান আশা করবো তোর এখান থেকে ডাউটটা আমি ক্লিয়ার করে দিতে পারলাম, তোরা দেখে নিস। তাহলে এখানেতেই আমাদের কোষের সমান্তরাল সমবায়ের ঘটনাটা কমপ্লিট হলো। এরপরেতে আমাদের এই চ্যাপ্টারেতে আর সেরকম কিছু কাজ নেই, ছোট্ট একটুখানি কথা বাকি আছে, সেই কথাটাকে আমরা পরের ক্লাসে কমপ্লিট করিয়ে দেব, দিলেই আমাদের কিন্তু এই চ্যাপ্টারটাও শেষ হয়ে যাবে। এই চ্যাপ্টার শেষ হয়ে যাওয়ার পরেতে আমরা কার্শফের সূত্রাবলী এবং তড়িৎ সংক্রান্ত পরিমাপের যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটাকে নিয়ে আলোচনা করব। ওকে, সেটাও একটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায়, সেই অধ্যায়টাকে নিয়ে আমরা পরের ক্লাসেতে তোদের সাথে আলোচনা করতে চলেছি। তো যাই হোক, দেখ যে কথাটা বলার সেটা হচ্ছে কি আমরা তোদের সাথে যেরকম আছিস তোরাও আমাদের সেরকম ভাবে সাপোর্ট দিস, তোরাও তোদের বন্ধুদের সাথে ভিডিওগুলোকে শেয়ার করিস, তোরাও নিজেদেরকে একটা করে ছোট্ট করে লাইক করে দিস, সেটাতেই আমরা মোটিভেশন পাবো এবং আমরাও আগে এগিয়ে চলবো, তোরাও আগে এগিয়ে চলতে পারবি। আশা করি তোরা সবাই ভালো থাকবি, পরের ক্লাসে তোদের সাথে আবার দেখা হবে।